Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Good morning, good afternoon, good evening, depending on কে কোথায় বসে আমার ভিডিও ব্লগটি দেখছেন। আমার নাম চৌধুরী আব্দুল্লাহ কাসেদ and আমি একজন organizational development and organizational performance management consultant এবং একই সাথে আমি লিডারশিপের উপরেও কোচিং করে থাকি। 27 বছরের কর্পোরেট ক্যারিয়ার অ্যান্ড মোস্টলি এখন কনসাল্টিং করছি। 17 বছর সিনিয়র ম্যানেজমেন্ট পজিশনে কাজ করার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। বিভিন্ন মানে মোস্টলি লোকাল কর্পোরেটসে, কিছু এমএনসিতেও কাজ করার সৌভাগ্য হয়েছে 27 বছর টাইমে। আর তার মধ্যে 17 বছরই মাশাআল্লাহ সিএক্সও ডিরেক্টর লেভেলে কাজ করার সৌভাগ্য হয়েছে এবং এখন গত কয়েক বছর ধরে আমি পিওরলি কনসাল্টিং করছি কয়েকটা কোম্পানির সাথে। তাদের মানে এফিসিয়েন্সি, তাদের পারফরমেন্স ম্যানেজমেন্ট এগুলো ইমপ্রুভ করার পিছনে, তাদের ক্যাপাসিটি বিল্ডিং, তাদের মানে স্টাফ এবং ম্যানেজমেন্ট লেভেলের লিডারশিপ স্কিলস, অন্যান্য অনেক ক্যারিয়ার স্কিলস, সফট স্কিলস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। আর অ্যাজ ইউ নো, আমি ভিডিও ব্লগ করতে খুব পছন্দ করি, বিভিন্ন সাবজেক্ট নিয়ে কথা বলতে ভালো লাগে, হোয়াটএভার ইজ গোয়িং অন ইন মাই মাইন্ড। তো আজকে যে জিনিসটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে গত মোটামুটি 1 বছর টাইমে হাজার হাজার মানুষের সাথে তো কথাবার্তা হয়। তো ওভারঅল জেনারেল মানুষের অ্যাসপিরেশনস, আশা আকাঙ্ক্ষা কি ছিল ভার্সেস কি হলো, এটা নিয়ে কথাবার্তা বলছি। আজকের তারিখ হচ্ছে 9th of July, লেট নাইট, মানে রাদার আই উড সে আর্লি মর্নিং টেকনিক্যালি, মানে এখন ভোর রাত্রি। তো কাজ করতে করতে মনে হলো একটা ভিডিও ব্লগ বানাই, কিছু জিনিস মাথার মধ্যে ঘুরছিল সেটা একটু শেয়ার করি। তো আছে না, মানে নিউজে দেখছি, ইউটিউবে দেখছি, নানান জায়গায় নানান কিছু দেখছি, দেখতে অনেক সময় অনেক ওপিনিয়ন শেয়ার করতে ইচ্ছা করে। তারপরে কোথাও আলাপে বসলে কথাবার্তার সময় অনেক ওপিনিয়ন শেয়ারিং হয়। তো তখন মাঝে মাঝে মনে হয় যে কিছু ওপিনিয়ন্স আছে যেটা আরও ওয়াইডার অডিয়েন্সের সাথে শেয়ার করতে পারলে ভালো হতো। তো সেই জন্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছি নিজের চিন্তা ভাবনাগুলো। তো প্রথম কথা আমি যেটা বলছি যে আমি যে কথাগুলো বলছি এটা যে শুধু আমার চিন্তা ভাবনা সেটা না, দিস ইজ অ্যাকচুয়ালি প্রিটি মাচ দ্য থিঙ্কিং অফ থাউজেন্ডস অফ পিপল। মানে আমি থাউজেন্ডসের সাথে কথা না বললেও হান্ড্রেডসের সাথে কথা তো সারাক্ষণ হয় এবং এই মানুষগুলো আবার অনেক মানুষের সাথে কথা বলে। তো কম বেশি অনেক জেনারেল মানুষ বলতে আমি মিন করছি যে মোটামুটি চাকরি বাকরি করছে, সিনিয়র ম্যানেজমেন্ট পজিশনসে কাজ করছে, কর্পোরেট পার্সোনালিটিজ অ্যান্ড অলসো মোটামুটি স্মল টু মিডিয়াম রেঞ্জ বিজনেসেস হ্যান্ডেল করছে। তাদের মাইন্ডসেট, তাদের চিন্তাভাবনা এবং কিছু বড় বড় অন্টারপ্রেনারদের সাথেও কথা হওয়ার সুযোগ হয়। তো সবার চিন্তাভাবনাতেই কিছু রিফ্লেকশন আমার কথাবার্তার মধ্যে এখন পাওয়া যেতে পারে। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং হোয়াট আই ওয়ান্ট টু সে সেটা হচ্ছে যে এই যে গত একটা বছর গেল, গত জুলাই থেকে এই এখন জুলাই রান করছে, মানে 12তম মাস কিন্তু রানিং, 12th month is running। আমরা কিন্তু অনেক শুনতাম যে 30 দিন অফ রেভলিউশন, 60 day of revolution, 90 day of revolution, 100 day of revolution, মানে কি হতে যাচ্ছে এরকম একটা ব্যাপার। মানে এটা এই হচ্ছে ওই হচ্ছে, এটা এখনো হচ্ছে না বিকজ ইটস জাস্ট 100 days of revolution। বাট এখন দেখতে দেখতে তো 12 months of revolution হয়ে গেল, রাইট? মানে এখন ইটস হাই টাইম দ্যাট উই রিয়েলি ডু নিড টু কল আউট অন মেনি থিংস, যেটা আসলে হওয়া দরকার ছিল, যেটা হয়ে ওঠেনি, মানে অথবা হচ্ছে প্রসেসে আছে বাট অনেক বেশি সময় লেগে যাচ্ছে। তো একটা বড় জিনিস যেটা সবাই চেয়েছিল সেটা হচ্ছে যে কনস্টিটিউশনাল অনেকগুলো অ্যামেন্ডমেন্ট। এখন বলা হচ্ছে যে এগুলো আসলে এত ইজিলি না, সব পার্টির সাথে বসে কথাবার্তা হচ্ছে, চলছে, এটা গ্র্যাজুয়ালি সবার মানে মতামত নিয়ে এটা করতে হবে, এই চার্টার ওই চার্টার, এই কমিশন সেই কমিশন, নানান রকম কথাবার্তা তো হচ্ছে। জুলাই চার্টার হবে, এটা টেনে কতদিন যাবে, এত কিছু লাগে না। মানে রিয়েলি খুব স্ট্রং অ্যান্ড টাফ ভাবে বসে মানে 20-25টা টপ পার্টি লিডার্স বা পলিটিক্যাল লিডার্সদেরকে একসাথে নিয়ে বসে তাদেরকে স্ট্রংলি বলা হবে দ্যাট এই এত মানে কি করতে হবে এটা চিন্তারও তো এত দরকার নাই, এটা তো সবাই জানে কি করতে হবে। তো 10টা-12টা প্রপোজাল সবার সামনে দিতে হবে এবং বলতে হবে যে দেখেন এই জিনিসগুলো থাকলে কনস্টিটিউশনে আপনারাও যখন ক্ষমতায় যেতে পারেন তখন আপনারাও এগুলোকে মিসইউজ করবেন। তো এই মিসইউজ করার টুলসগুলোকে আমরা ফেলে দিব ফ্রম দ্য কনস্টিটিউশন অ্যান্ড ইউ অল হ্যাভ গট টু সাইন দ্যাট ইউ অ্যাকসেপ্ট ইট। এবং when you come into power তখন এই জিনিসগুলো you are not going to misuse it, you are not going to bring it back। তো এবং তারা যাতে সেটা ব্রিং ব্যাক কখনোই না করতে পারে সেগুলোরও অনেকগুলো মানে সিস্টেম তৈরি করে ফেলতে হবে। তো প্রথম যে জিনিসটা করতে হবে সেটা খুব ইজি ছিল, সেটা হচ্ছে যে এভরিবডি কিন্তু কথা হচ্ছিল যে 2বারের বেশি আর প্রাইম মিনিস্টার বাংলাদেশে যাতে না হয়।
এটা কিন্তু করে ফেলা যেতই। আচ্ছা, এখনকার পার্টি আবার মানে কথাবার্তা হচ্ছে যে না, দুইবার হয়ে গ্যাপ দিয়ে আবার তৃতীয়বার হতে পারবে না, এটা কোনো দরকারই নেই। একজন যদি দুবার প্রাইম মিনিস্টার হয় তাহলে সে অবশ্যই মানে তার পার্টির ভিতরে দে নিড টু ক্রিয়েট লিডার্স, দে নিড টু ক্রিয়েট লিডারশিপ। একটা মানুষ যদি লিডার না তৈরি করতে পারে তাহলে সে লিডার হিসেবে ব্যর্থ। দ্যাট পারসনস লিডারশিপ কোয়ালিটিজ এন্ড অ্যাবিলিটিজ ইজ অ্যাবসলিউটলি নালিফাইড। সো তাকে মানে নতুন লিডার ক্রিয়েট করে যেতে হবে। সে 2টো টার্ম থাকার পরে থার্ড টার্ম সে কোনোভাবেই সে এখন না, গ্যাপ দিয়েও না, তার আর থার্ড টার্মে আসার কোনো দরকারই নেই। এবং ইমিডিয়েটলি তারপরে তার কোনো ফ্যামিলি মেম্বারও আসতে পারবে না, এরকমভাবে সিস্টেমগুলো করে ফেলা দরকার ছিল। এতদিন হয়তো হয়ে এসেছে যে মানে অনেক বছর ধরে বাবা মা মানে কি বলে ফ্যামিলি মেম্বারদেরকে পলিটিক্সে দেখে 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 একটা গ্রুমিং হয়তো হয়ে এসেছে। বাট এটা যে সবসময় হতেই থাকবে এর কোনো মানে নেই। সো এখন পর্যন্ত যা হয়েছে, এরপর থেকে ফ্যামিলি মেম্বার অবশ্যই আসতেই পারবে পলিটিক্সে, সে যদি মানে ভালো তার মধ্যে অ্যাকিউমেন্ট থাকে, ওয়াই নট, কিন্তু ইমিডিয়েটলি পড়ে না। এটুক যদি আমরা করে ফেলতে পারতাম তাহলে কিন্তু ওই মানে অটো যে ডিনাস্টিক পলিটিক্সের যে টেন্ডেন্সিটা সেই জিনিসটা কিন্তু অনেকখানি কমে যেত, এবং এটা হওয়া দরকার ছিল। আচ্ছা, এটা গেল একটা। তারপরে যেটা সবাই মানে চাচ্ছিল সেটা হচ্ছে ফরমেশন অফ অ্যান আপার হাউস। সবাই মানে হাজার হাজার মানুষ চাচ্ছিল ইন্টেলেকচুয়াল একটু ভালো এই আপার মিডল ক্লাস গ্রুপটা, এবং আপার ক্লাসেরও লোয়ার স্ট্র্যাটাটা, সবাই কিন্তু এরকম কথাবার্তা বলছিল যে it's very important to create an upper house. একটা upper house is a house যেখানে 100 থেকে 150 মেম্বার অফ পার্লামেন্ট থাকবে, যারা আসলে ইলেকশন করে হবে না। এই মানুষগুলো will be chosen depending upon তাদের কোনো পলিটিক্যাল হিস্ট্রি থাকতে পারবে না, কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন থাকতে পারবে না, ইভেন ইমিডিয়েট তার কোনো ফ্যামিলি মেম্বারও কোনো মেজর পলিটিক্যাল পার্টি বা পজিশন হোল্ড করা মানুষ হবে না। এরকম কিছু মানে প্যারামিটার্স দিয়ে তারপরে we should have come up with about 150 people who will be from different sectors. গার্মেন্ট সেক্টরকে রিপ্রেজেন্ট করার জন্য বিজিএমই এর যে 2-3টা ফ্যাকশন আছে, প্রত্যেকটা থেকে 1-2 করে 3-4 জন মিলে গার্মেন্টস সেক্টরকে রিপ্রেজেন্ট করবে। মোটামুটি 8-10টা মেজর ডাক্তার আসা উচিত ছিল বিভিন্ন ফিল্ডের, হার্টের, ক্যান্সারের, মানে কিডনির, বোনের, বাচ্চার, উইমেন, মানে গাইনোকোলজি, এরকম 8-10টা মেজর ডাক্তারি সেক্টর থেকে আমরা যদি ব্রেইনের মানে 1-2 করে প্রফেসর নেই তাহলে 15-20 জন ডাক্তার হয়ে যায়। কিছু ব্যারিস্টার, কিছু উকিল, কিছু রিটায়ার্ড মানে চিফ জাস্টিস হতে পারে, এরকম কিছু মানুষ দরকার ছিল। আমাদের কিছু সায়েন্টিস্ট দরকার ছিল, এরকম বিভিন্ন ধরনের কিছু টপ সিভিল ইঞ্জিনিয়ার দরকার ছিল, কিছু এন্টারপ্রেনার দরকার, কিছু ফর দ্যাট ম্যাটার ইভেন কিছু ইনফ্লুয়েন্সার্স যারা খুব মানে সিনিয়র লেভেলে চলে গেছে, কিছু আর্টস অ্যান্ড কালচারাল ফিল্ডের খুব বড় ক্যারেক্টার্স দরকার। এরকম ভাবে একটা প্যানেল গঠন করতে হবে যারা রিয়েলি মানুষের মানে প্রফেশনাল ফিল্ডগুলোকে রিপ্রেজেন্ট করছে, সেই মানুষগুলোর মানে থটস, মানে মতামত ইত্যাদি এই জিনিসগুলো, এবং এদের ভোটিং রাইটও থাকবে। সো আলটিমেটলি ওই 300 এবং এই 150 মিলে এই 400-450 মানুষের ভোট উইল নিড টু বি কনসিডার। এবং যেহেতু এই 150 মানুষ, তাদের মধ্যে আসলে কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন থাকবে না, সো এদেরকে কনভিন্স করাটা উইল বি আ মেজর চ্যালেঞ্জ ফর দ্য পলিটিক্যাল পার্টিজ। তো এই ধরনের একটা জিনিস হয়ে গেলেই কিন্তু মানে আসলে মানে জিনিস অনেক কঠিন হয়ে যায়। আর এরকমও সিস্টেম করা দরকার ছিল, কোনো একটা পার্টি যত পপুলারই হোক না কেন, সে মেবি এরকম সিস্টেম করা দরকার যে টোটাল নাম্বার অফ সিটস যেটা থাকবে সেটা 3 ভাগের বেশি, মানে 3 ভাগের 1 ভাগের বেশি একটা পার্টি কন্টেস্টই করতে পারবে না, এরকম কিছু একটা। সো কোনো একটা পার্টি 100-র বেশি সিটে পার্টিসিপেটই করতে পারবে না, যাতে কেউ অ্যাবসলিউট মেজরিটিতেও আসতে পারবে না এবং কোনো ইভেন সিম্পল মেজরিটিতেও আসতে পারবে না। মানে কাউকে মেজরিটি ফর্ম করতে হলে তাকে অবশ্যই 2-3টা পার্টি মিলে একটা কোয়ালিশন গভর্নমেন্ট হবে। এবং আরেকটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা ছিল, সবাই এটা নিয়ে কথাবার্তা বলছিল, সেটা হচ্ছে যে ওই যে সেক্টর কি বলে সেকশন 71 না 70 যে ক্লজটা আছে আর কি, বেসিক্যালি যে আমি আমার পার্টির এগেইনস্টে ভোট দিতে পারবো না, দিলে আমার পার্টি মেম্বারশিপ এবং আমার মেম্বার অফ পার্লামেন্ট মানে ওই পজিশনটা চলে যাবে। এটা চেঞ্জ হওয়া দরকার। বিকজ আপনি একটা জিনিস ভাবেন, ধরেন 100 জনের একটা রুম আছে, সেই 100 জনের রুমের মধ্যে লেটস সে 55 জনের মানে নেতা যে হবে তার কথাই সবকিছু হবে।
তো সেই 55 জনের মধ্যে আমি যদি থাকি, বাকি 54 জনের মধ্যে কেউ যদি আমাকে অপোজ করলে তার পার্টির মেম্বারশিপ এবং সে মানে পার্লামেন্টের মেম্বারশিপ যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে কি ওখানে ওই 54 জন মানুষের আদৌ আর দরকার আছে? দরকার নেই। সেখানে আমি একা থাকা মানে পুরো 55 জনের মতামত আমি একা ক্যারি করছি। এবং এই 55 জনের মতামতেই যদি সবকিছু হবে, তাহলে সেই ক্ষেত্রে আমি থাকলে ওই বাকি 45 পিপলের থাকারও তো কোনো দরকার নেই, সেক্ষেত্রে তো পার্লামেন্টেরই দরকার নেই। আমরা কিন্তু আমাদের যে সিস্টেমটা দ্বারা করিয়েছি ওভার দি ইয়ার্স, উই হ্যাভ অ্যাকচুয়ালি মানে কনস্টিটিউশনালি এটাকে নাম দেই নাই ডিক্টেটরশিপ, বাট আমরা কিন্তু কনস্টিটিউশনালি ডিক্টেটরশিপকে জায়েজ করেছি, তাই না? তো এটা কিন্তু ইটস ভেরি মাচ নিডেড যে এই রিফর্মগুলো এখানে এরকম একটা সিস্টেম করা দরকার ছিল যে মানে আমি আমার পার্টির এগেইনস্টে না কনভিন্স হলে ভোট দিতে পারবো, এবং কোনো একটা বিল পাস হতে গেলে যে শুধু পার্টি ভোটে হয়ে যাবে শুধু সেটা না, এরকম একটা জিনিস হওয়া দরকার ছিল যে পার্টির মেজরিটি ভোট থাকতে হবে এবং অপোজিশন যারা আছে তাদের মেজরিটি ভোট থাকতে হবে। সো লেটস সে আমার 55% আছে, তো 55%-এর মধ্যে আমার মানে ব্যাপারটা হতে হবে এরকম যে আমার 55%-এর মধ্যে অ্যাটলিস্ট লেটস সে 75% আমাকে আমার পার্টির সাপোর্ট থাকতে হবে, আর যে ওইদিকে যে 45% আছে ওই 45% যারা মানে অপোজিশন সো কল্ড, সেই অপোজিশনের মধ্যে মিনিমাম 50% আমার পক্ষে থাকতে হবে। তো ওইদিকের 50% যদি বিলে এগ্রি করে, এদিকের 75% যদি বিলে এগ্রি করে, নাম্বারস ক্যান অলওয়েজ চেঞ্জ, বাট এ ধরনের একটা সিস্টেম নিয়ে কিন্তু কথাবার্তা হচ্ছিল এবং এগুলো নিয়ে আমিও কিছু ব্লগ টক করেছিলাম। উই নিড টু ক্রিয়েট আ সিস্টেম লাইক দ্যাট। এ ধরনের কোনো কিছু একটা যদি তৈরি হয় তাহলে দেখা যাবে যে মানে অপোজিশনের যারা আছে তারাও কিন্তু জাস্ট অপোজ করতে থাকবে না, দে উইল অলসো পুট দেয়ার ফোকাস অন ট্রাই টু ডেভেলপ দ্য কান্ট্রি। তো তখন মিলেমিশে কাজ করার কিন্তু সুযোগ তৈরি হয়ে যাচ্ছে, এবং এরকম সব সিস্টেম দরকার ছিল যে প্রাইম মিনিস্টার যদি মানে একটা পার্টি থেকে হয়, উই ডেফিনেটলি নিড টু ক্রিয়েট একটা ভাইস মানে ডেপুটি প্রাইম মিনিস্টার পজিশন, এবং সেইটা আসবে কিন্তু অপোজিশন যে পার্টিগুলো আছে সেখান থেকে কেউ এক মানে ওরা সম্মিলিতভাবে কাউকে নমিনেট করবে, সেই মানুষটা হয়ে আসবে অ্যাজ ডেপুটি প্রাইম মিনিস্টার। তো এই ধরনের কিছু চেক অ্যান্ড ব্যালেন্স সিস্টেমগুলো যদি আমরা তৈরি করতে পারতাম তাহলে আমার মনে হয় এটা আসলে অনেক অনেক ভালো একটা জিনিস হতো। তো বেসিক এই ব্যাপারগুলো সবাই চেয়েছিল, এটা হওয়া খুব দরকার ছিল, এইগুলো হয়নি দেখে এটা সত্যি একটা আফসোস করার মতো একটা ব্যাপার। আচ্ছা, তো এগুলো তো গেল কনস্টিটিউশনাল এবং পলিটিক্যাল প্রসেসের কিছু চেঞ্জেসের কথা। সেকেন্ড এই বড় জিনিসটা যেটা খুবই দরকার সেটা হচ্ছে যে ওভারঅল আমাদেরকে একটা কিছু খেয়াল রাখতে হবে, সেটা হলো যে আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের চরম একটা মানে ডিটেরিওরেশন হয়ে গেছে। উই রিয়েলি নিড টু ফিক্স দিস। এখানে পুলিশকে কোথাও মানে অতটা স্ট্রং ভূমিকায় দেখা যাচ্ছে না, র্যাবকে তো আর দেখাই যাচ্ছে না, তো প্রবাবলি র্যাব মানে বাতিলই হয়ে গিয়ে থাকতে পারে। The whole country is in a very serious condition. মানে হাইজ্যাকিং হচ্ছে প্রচুর, যেই জিনিসটা মাঝখানে প্রায় উঠে গিয়েছিল, প্রচুর পরিমাণে রেপ হচ্ছে, মার্ডার হচ্ছে রাস্তাঘাটে, গ্রামে গঞ্জে, ছোটোখাটো মানে এরিয়াতেই শুধু না, এখন বড় বড় মানে আভিজাত এরিয়াগুলোতেও এই ধরনের জিনিসগুলো হচ্ছে। সো দিস ইজ ভেরি ভেরি স্কেরি। ঠিক আছে, এটা আসলে খুবই ভয়ানক একটা ব্যাপার হয়ে যাচ্ছে। এই তারপরে মানে রিলিজিয়াস ফ্যানাটিসিজম অনেক বেড়ে যাচ্ছে। এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যদিও মানে সার্টেন রিলিজিয়াস পার্টিজ আগের রেজিমে, যেহেতু আগের রেজিম বেশি সেকুলারিজম প্রমোট করতো, ইন্ডিয়ার সাথে এফিনিটিটা বেশি ছিল, তারা কিছু রিলিজিয়াস পার্টিদেরকে খুব স্ট্রংলি দমন করে রেখেছিল। তো সেই জন্য তারা এখন ফিল করছে যে মানে মানে পুরো মাথা চাড়া দিয়ে উঠেছে, তারা খুব ফ্লারিশ করছে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে কি, মানে বাংলাদেশে তো আসলে এটা তো শুধু মানে হ্যাঁ বুঝলাম যে ওনাদের হয়তো 1-2 কোটি খুব মানে বিশেষ ফ্যানস আছে, ফলোয়ার্স আছে, কিন্তু বাংলাদেশে তো মানে প্রায় 2.5-3 কোটি নন মুসলিমসও আছে। বাংলাদেশে মিনিমাম 5-7 কোটি মানুষ আছে যারা কিন্তু আগের রেজিম মানে 2-3 কোটি মানুষ তো অন্ধ বিশ্বাসী এখনো আছে in the previous regime. And plus on top of that at least another 7-8 crore people আছে যারা কিন্তু আসলে ওই রেজিমকে বিলিভ না করলেও বা রেজিমকে পছন্দ না করলেও
সার্টেন ভ্যালিউজ দ্যাট দ্য রেজিম আপহেল্ড সেই জিনিসগুলোকে কিন্তু তারা মানে পছন্দ করে, সমর্থন করে। তার মধ্যে একটা যেটা সেটা হচ্ছে যে বিলিভিং ইন ইন্ডিপেন্ডেন্স এন্ড সভারেনিটি, 1971-এর ইন্ডিপেন্ডেন্সকে নিয়ে কোয়েশ্চেন তোলা যাবে না। তারপরে ভাষা আন্দোলনকে তারা সম্মান করে, এবং ওভারঅল দেশের যে একটা কালচার আছে, একটা কালচার অফ রিলিজিয়াস টলারেন্স, কমিউনিটি, একটা ইন্টারমিংলিং, এই ব্যাপারটা, এবং যেখানে অন্য পুরোপুরি ধর্মের মানুষকেও এত সুন্দরভাবে এমব্রেস করে নেওয়ার কালচার আছে আমাদের দেশে, সেখানে উইদিন দ্য সেম রিলিজিয়ন তো ডিফারেন্ট লেয়ার্সের মানুষকে তো অবশ্যই এমব্রেস করতেই হবে, তাই না? এখানে ইসলামের মধ্যে তো মিনিমাম 5-7টা লেয়ার আছে। দের উইল বি এ লেয়ার যারা প্রচন্ড রকম নামাজ রোজা করবে, এটাই তাদের প্রফেশন, এটাই তাদের লাইফ, এটা ছাড়া আর অন্য কোনো কিছু তারা বুঝবে না। এবং তাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে যারা মহিলারা থাকবে তারা কাজ করবে না, হয়তো পড়াশোনাও করবে না, বাসায় থাকবে সবসময়, মানে সবসময় বোরখা পরে থাকবে, চোখের বেশি দেখা যাবে না, চোখের উপরেও ভেল থাকতে পারে। তো একটা এক্সট্রিম গ্রুপ থাকবে। তারপরের একটা গ্রুপ থাকবে তারা অনেক রিলিজিয়াস, তারা তাদের মানে ফ্যামিলিতে পর্দাকে অনেক বেশি প্রাধান্য দিবে, তারপরেও হয়তো হিজাব পরে, বোরখা টোরখা পরে তাদের ফিমেল ফ্যামিলি মেম্বাররা হয়তো কিছু প্রফেশনসের মধ্যে ইনভলভ হলেও হতে পারবে। তারপরে দের উইল বি অ্যানাদার গ্রুপ যারা মানে এতটাও রিলিজিয়াস না, মানে হ্যাঁ নামাজ রোজা করবে, দাড়ি থাকবে, হজে যাবে, ওমরা করবে, এবং ফ্যামিলি মেম্বাররা হিজাব করবে, একটু কনজারভেটিভ থাকবে, এরকম একটা বেশ বড় অংশ আছে। কিন্তু দের ইজ এ হিউজ পোর্শন তারা হচ্ছে যে মানে রেগুলার লাইফ, সারা পৃথিবীতে যেভাবে লাইফ চলছে সেভাবে তারা থাকতে চাইবে, কিন্তু ইসলামকেও বিলিভ করবে, প্যালেস্টাইনকে সাপোর্ট করবে, নামাজ পড়বে, জুম্মা যাবে, জাকাত দিবে, হজে যাবে, অন্তত লাইফে একবার চেষ্টা করবে। তো ওগুলো সব ঠিকঠাক আছে, তাই না? মানুষ মারা গেলে দোয়া পড়বে, তসবিহ পড়বে, কলেমা পড়বে, ইয়ে করছে, তো ইসলামিক সব প্র্যাকটিসেস মেনটেন করছে। এই গ্রুপটা কিন্তু বিশাল, এই গ্রুপটা কিন্তু অ্যাটলিস্ট 5-6 কোটি মানুষ আছে, এবং তাদের ফ্যামিলি মেম্বারের যারা ফিমেল মেম্বার্স আছে তারা কিন্তু কাজকর্ম করছে, স্কুল কলেজে যাচ্ছে, কো এডুকেশনে পড়াশোনা করছে, তারা শাড়ি পরছে, সালোয়ার কামিজ পরছে, হিজাব করছে না, আবার ওয়েস্টার্ন কাপড়ও পরছে মানে অকেশন বুঝে। আর যারা স্কুল কলেজে যাচ্ছে, কলেজ ইউনিভার্সিটিতে যাচ্ছে, কনভিনিয়েন্সের জন্য তারা জিন্স ফতুয়া পরে চলে যাচ্ছে, অফিসে যাচ্ছে। সো এই গ্রুপটা কিন্তু ভাস্ট। এরপরে আরেকটা গ্রুপ আছে, তারা ওই অতটুকু রিলিজিয়নও ফলো করে না, জাস্ট কিছু ঈদ, কিছু মেইন জিনিস ফলো করবে, অ্যান্ড বেসিক্যালি নামে মুসলিম, ফ্যামিলি মুসলিম, কিছু রিলিজিয়াস ট্রেটস ফলো করবে। একটা গ্রুপ আছে কোনো কিছুই ফলো করবে না, জাস্ট বাই নেম দে আর মুসলিম, দে বিলং টু এ মুসলিম ফ্যামিলি, মারা গেলে হয়তো কবরস্থানে গিয়ে তাদেরকে কবর দেওয়া হবে, দ্যাটস অ্যাবাউট ইট। আরেকটা খুব ছোট গ্রুপ আছে, তারা একদম বলেই বসবে যে না আমরা ধর্মটর্ম এত কিছু আর ফলো করি না, তারা অনেকটা অ্যাগনস্টিক হয়ে গেছে, একটু এথিস্টিক হয়ে গেছে। আর অন্যান্য রিলিজনের মানুষ তো আছে। তো এই সবগুলো স্পেকট্রাম কিন্তু আছে বাংলাদেশে। তো এবং বাংলাদেশ হচ্ছে সবারই দেশ। তো আমাদেরকে কিন্তু কোনো একটা কমিউনিটি, বিশেষ করে ইটস নট আ ভেরি বিগ কমিউনিটি, তারা যদি ফিল করে যে দে ক্যান ডমিনেট, তারা দে ক্যান ফ্লেক্স দেয়ার মাসলস জাস্ট বিকজ অনেকদিন পরে তারা একটা সার্টেন পজিশনে এসেছে, দেখে দে ক্যান অ্যাকচুয়ালি কল দ্য শটস, এবং মানে তারা সবাইকে ইন্টিমিডেট করবে, ভয় দেখাবে, এটা কিন্তু ইভেন্চুয়ালি এটা কিন্তু ভালো হবে না। এই জিনিসগুলো আমাদেরকে সবার খেয়াল রাখতে হবে, ওনাদেরকেও খেয়াল রাখতে হবে। কারণ একটা জিনিস কি, ওনারা এখন অন দ্য ফোরফ্রন্ট আছে, কিছুদিন আগে একটু খুব মানে অভ্যুত্থানে তাদের ভূমিকাটা বেশি ছিল, ভালো কথা। কিন্তু ইফ দে থিঙ্ক দ্যাট ওই এন্টায়ার অন্যান্য যে সেকশনসগুলো বলছি ওটা সব মানে ডিলিট হয়ে গেছে, এটা কিন্তু হয়নি, তাই না? তো ওনারাও যদি ওভার এক্সেস করতে থাকে তার ওই সাইডটাও কিন্তু আস্তে আস্তে চারা দিয়ে উঠবে, এবং উই ডু নট ওয়ান্ট দেশের ভিতরে আর ফার্দার কোনো কনফ্লিক্ট বা কেওস। ইটস হাই টাইম এগুলো, এই জিনিসগুলো বন্ধ হোক। তো সেই জন্য এই যে মেয়েদেরকে যেখানে সেখানে ধরে কি বলে কান ধরে উদ্বাস করানো হচ্ছে, মহিলাদেরকে মারপিট করা হচ্ছে, তারপরে ওই যে কোনো একটা লঞ্চের মধ্যে দেখলাম মানে ভাইরাল হলো ভিডিও, একটা মেয়েকে বেল্ট দিয়ে পিটানো হলো। তো এদের কোনো শাস্তি হচ্ছে না। এই মানুষগুলোকে আবার মানে অনেক ফ্যানাটিক লোকজন গিয়ে আবার ছাড়িয়ে নিয়ে আসছে, তাদেরকে খুব গ্লোরিফাই করা হচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু মানে ঠিক হচ্ছে না, এবং প্রেজেন্ট গভর্নমেন্ট আবার এই ব্যাপারগুলোকে হতে দিচ্ছে, এই ব্যাপারটাও ঠিক হচ্ছে না। আর আরেকটা জিনিস কি, সেটা হচ্ছে কিছু ইন্টারন্যাশনাল রিলেশনসের ব্যাপারেও আমার কাছে মনে হচ্ছে যে কিছু অদ্ভুত জিনিস হচ্ছে।
মানে অবশ্যই এটা কোনো ভালো জিনিস না যে পাকিস্তানের সাথে আমাদের এতটা মানে ঝামেলা তৈরি করে রাখা হয়েছিল এত বছর ধরে, কারণ আছে না ওই আমলে যারা 71-এ যারা পাকিস্তানের মানে ডিসিশন মেকিং এ ছিল অ্যাজ এ কান্ট্রি, ওই অ্যাডমিনিস্ট্রেশনের মানুষগুলো তো এখন নেই। তো ওই পাকিস্তানের এই পাকিস্তান তো ডিফারেন্ট। এই পাকিস্তানের যারা ইয়াঙ্গার জেনারেশন আছে তারা বাংলাদেশকে যথেষ্ট পছন্দ করে, ভালোবাসে, রেসপেক্ট করে, এবং অনেক ক্ষেত্রে তারা বাংলাদেশের মতো হতেও চায়। তো সেই ক্ষেত্রে তাদের সাথে অবশ্যই একটা ভালো রিলেশন মেনটেন করাটাই উচিত বলে আমি মনে করি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা নিজেদেরকে তো বিলিয়ে দিব না, তাই না? মানে এখানে কিন্তু একটা কিরকম যদি হাওয়া উঠেছে যে আমাদেরকে আবার পাকিস্তান হয়ে যেতে হবে, পতাকা বর্জন করো, এটা করো, ওটা করো, পাকিস্তান পাকিস্তান পাকিস্তান, এত আবার পাকিস্তান পাকিস্তান করার কিছু হয়নি। সো উই নিড টু হ্যাভ এ ভেরি গুড ব্যালেন্স অফ এভরিথিং, তাই না? আবার একই সাথে ইন্ডিয়াকে আমরা অবশ্যই, মানে আমি নিজে অনেকগুলো ভিডিও ব্লগ করেছি যেখানে আমি ক্রিটিসাইজ করেছি দ্য ফ্যাক্ট দ্যাট ইন্ডিয়া সারাক্ষণ বলার চেষ্টা করে যে তারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, এটসেট্রা এটসেট্রা। এগুলো খুব খারাপ কথা, কিন্তু তাই বলে আমরা তো ডিনাই করতে পারবো না দ্যাট ইন্ডিয়া ইজ একাই প্রায় 50-55% পুরো সার্ক এরিয়ার মানে জিওগ্রাফিক্যাল স্পেস ও একাই প্রায় 50-55% অকুপাই করে, আর বাকি 6-7টা দেশ মিলে another 45%-এর মতো অকুপাই করছে। তো সেখানে ইন্ডিয়ার সাথে তো আসলে মানে ঠেলাঠেলি করে পারা যাবে না ইভেন্চুয়ালি, এটা সোজা কথা। এটা কোনো মানে প্রাইড আর অমুক তমুকের কোনো কথা না, যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট। তো আমাদেরকে ইনফ্যাক্ট মানে ওই কম্পিটিটিভ কথাবার্তা আমরা বলবোই বা কেন, তাদের সাথে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের নেগোসিয়েশনটা বাড়াতে হবে। আমাদের আগের রেজিম যেটা করেছিল যে মানে অতিরিক্ত বেশি মানে তাদেরকে হুজুর হুজুর করতে করতে একদম নিজেদেরকে পুরো তাদের সার্ভেন্ট বানিয়ে ফেলেছিল, এবং সেই জন্য দে এক্সপেক্ট ওই ধরনের একটা রিলেশন যে তারা আমাদের বস হবে, মাস্টার হবে, আমরা অলওয়েজই তাদের পায়ের নিচে থাকবো। সেটা ইট ইজ টাইম দ্যাট আমরা জানিয়ে দিই যে সেটা হবে না, এবং উই নিড টু হ্যাভ মাচ মোর সুন্দর একটা মানে নেগোসিয়েশন তাদের সাথে হতে হবে। সো দ্যাট ইজ গুড, এটা দরকার। তো বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট যে আমরা তাদের সাথে একটা খুব অ্যাগ্রেসিভ একটা কোনো স্ট্যান্সে চলে যাব, এটা আমাদের জন্য মোটেও কাম্য না। এটা উই শুড নট ডু দ্যাট। সো ইন্ডিয়ার সাথে যুদ্ধ করব, ইন্ডিয়ার সাথে এটা করব, ওটা করব, এই চিকেন নেক নিয়ে কথা বলা, সেভেন সিস্টার্স এর স্টেবিলিটি নিয়ে কথা বলা, ওদের তারপরে যে সমস্ত নানান রকম মানে ছবি পাবলিশ করা, গ্রেটার বেঙ্গল, এটা সেটা, অল দিস ইজ অ্যাবসলিউট বুলশিট এন্ড ননসেন্স। এগুলো করার কোনো দরকার নেই। আমাদের যেটার উপর ফোকাস করা উচিত সেটা হচ্ছে যে তাদের সাথে আমাদের ট্রেড রিলেশন ইমপ্রুভ করা উচিত, তাদের সাথে আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট ইমপ্রুভ করা উচিত, তাদের সাথে আমাদের মানে দে শুড নট পোজ আ সিকিউরিটি থ্রেট টু আওয়ার কান্ট্রি। অ্যান্ড আছে না মানে সবগুলো জিনিস একটা ইকুইটেবল, পানি শেয়ারিং এর ব্যাপারগুলো এগুলো ঠিক মতো হওয়া উচিত তাদের সাথে। তো এগুলো কিন্তু তেমন কিছুই হয়নি আমাদের মানে ওভার দ্য লাস্ট 1 year। এই জিনিসগুলো কিন্তু অনেক বড় বড় গ্যাপ রয়ে গেছে আমাদের, এবং তারপরে তো মানে ওভারঅল আমাদের ইকোনমির ব্যাপারটা আছে। বুঝলাম যে $250 বিলিয়ন বের করে নিয়ে গেছে, বাট it's been a long time, মানে এখন পর্যন্ত কিন্তু there are a lot of banks and finance companies যারা সাফার করছে, মানুষজন সেখান থেকে টাকা উঠাতে পারছে না। আমার বাবা মা দুজনে 3 মাসের জন্য হসপিটালে ছিল, আইসিইউতে ছিল, সিসিইউতে ছিল, টানা 3 মাস দুজনেই। তাদের যে পরিমাণ বিল উঠেছে, আমরা তো একেবারে টোটালি মানে ফাইন্যান্সিয়ালি কমপ্লিটলি স্কোয়াশ, ডিস্ট্রয়েড, ডেমলিশড। তো আমাদের কিছু টাকা পয়সা ছিল ইয়েতে, আমার ফ্যামিলির মানে ওয়ান অফ দ্য কি বলে লিজিং কোম্পানিজ, একটা ফাইন্যান্স কোম্পানিতে। তাদের থেকে বহুত কষ্টে অনেক ভিভিআইপি মানুষজনদেরকে দিয়ে বলে টোলে প্রেশার দিয়ে নিজেরা যে কোনো সময় একটু গরম দেখিয়ে, কোনো সময় মিডিয়াতে মানে ঠিক নাম না বলে বাট পাবলিসিটি করে, কোনো সময় তাদের ওখানে খুব নত জানু হয়ে বসে কি না করা হয়েছে। তারপরে অল্প কিছু টাকা তারা দিয়েছে, বাকি টাকা তারা এখন দিতে পারছে না, খুবই ছোট ছোট এই কিস্তি করে করে দিতে থাকবে। এবং সেই জন্য মানে আমাদের অনেক আত্মীয়দের থেকে হেল্প দিয়েও কিছু ফাইন্যান্সিং অ্যারেঞ্জ করতে হয়েছে, কিছু মানে ডিউ পড়ে আছে উইথ দ্য হসপিটাল। এগুলো মানে ওয়াই আর ডু উই হ্যাভ টু সাফার লাইক দ্যাট? এবং এটা তো মানে এর থেকে আরো কত ভয়ঙ্কর সিচুয়েশনের মধ্যে কত মানুষ পড়ে গেছে, তাই না? দে বিন জাস্ট কমপ্লিটলি ওয়াইপড আউট। মানে এটাও তো এটা একটা খুব খারাপ একটা সিচুয়েশনের মধ্যে হয়েছে। 1 বছর হয়ে গেছে, ইটস মোর দ্যান এনাফ। এই অ্যাটলিস্ট মানে মেজর সব ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলোতে তাদের লিকুইডিটি ক্রাইসিসগুলোকে মিট আপ করা দরকার ছিল।
মানে এবং এই যে বাইরে থেকে রেমিটেন্সও কিন্তু ঠিক যেরকম ভাবে একটা ফ্লো শুরু হয়েছিল সেটাও কিন্তু আবার একটুখানি স্থিমিত হয়ে গেছে। ওয়াই? বিকজ ওভারঅল কনফিডেন্স কিন্তু একটু মানে শেকেন হয়ে যাচ্ছে। তো উই নিড টু টেক কনসিডারেশন অল অফ দিস থিংস। এদিকে but it's really very good that we have such a talented young person now handling BIDA and everything. So তাকে আরো কাজের সুযোগ করে দিতে হবে। We need to really bring in foreign investment. We need to মানে really accelerate things up. মানে কি যে হচ্ছে বলা যাচ্ছে না কিন্তু। তো আর সবচেয়ে বড় কথা কি, আগের রেজিমের একটা সবচেয়ে খারাপ জিনিস ছিল সেটা হচ্ছে ডিভিশন ক্রিয়েট করা মানুষের মধ্যে, তাই না? কে স্বাধীনতার পক্ষে, কে স্বাধীনতার বিপক্ষে। তো আর কোনো কথা বলা যাবে না, তাই না? মানে একটা টোটাল ওটাই তো ফ্যাসিজমটা ছিল, যে আমরা যেটা বিশ্বাস করবো, আমরা যেটা বলবো, ওটার বিরুদ্ধে কারো কোনো কথা আমরা শুনবো না, কাউকে কোনো কথা বলতেই দিব না। তো এখনো কিন্তু এরকম একটু ভাইব চলছে, মানে নট এক্স্যাক্টলি দ্য ইন্টারিম গভর্নমেন্ট ইটসেলফ, বাট মানে যারা ক্লেম করে যে তারাই মানে মেইনলি আন্দোলনটি করেছে, তো তাদের মধ্যে থেকে এরকম কিন্তু একটা ব্যাপার আছে যে এটা বলাই যাবে না, ওটা বলাই যাবে না। তো ওই জিনিসগুলো হলে কিন্তু আমরা ঘুরে ফিরে আবার সেই একই মানে ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছি। সো সেই জিনিসটা কিন্তু উই শুড নট ডু। আর মানে এত ডিভিশন করা যাবে না। প্রাইভেট ইউনিভার্সিটি খারাপ, প্রাইভেট ইউনিভার্সিটিকে হেয় করে কথা বলা শুডন্ট হ্যাপেন। প্রাইভেট ইউনিভার্সিটি ছেলেমেয়েরা অনেক বড় অবদান রেখেছে ডিউরিং এই গণঅভ্যুত্থানের সময়। আর আরেকটা জিনিস কি, সেটা হচ্ছে যে অনেকেও সেরকম হয়তো অবদান রাখতে পারেও নি, সে সাফার করেছে বাসার মধ্যে। সবার সাহস থাকে না নেমে মানে মারামারির মধ্যে যাওয়ার, তাই না? বাট মনে মনে তো দোয়া করেছে যে গন্ডগোলটা থামুক, এই ভায়োলেন্সটা থামুক, এবং এই যে একটা মানে টেরিবল একটা টিরানিক্যাল রেজিম চলছে তারা চলে যাক, এটা সবাই দোয়া করেছে ওই সময়। কিন্তু একটা জিনিস কি, সেটা হচ্ছে যে যদি কেউ আবার সেই পজিশনেই সে ধরনের কাজকর্মই যদি আরেকটা গ্রুপ এসে শুরু করে, তাহলে সেটা তো ভালো কিছু না। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখনো কিন্তু কোনো ইলেক্টেড পলিটিক্যাল পার্টি পজিশনে আসেনি, কিন্তু কে আসতে পারবে, কে আসতে পারবে না, কে ওই মানে অভ্যুত্থানের মধ্যে বড় ভূমিকায় ছিল, এগুলোকে মানে কেন্দ্র করে কিন্তু চাঁদাবাজি শুরু হয়ে গেছে, তদবির শুরু হয়ে গেছে। বিভিন্ন বড় বড় কোম্পানির কাছে গিয়ে হিউজ টাকা দেওয়া হচ্ছে, এবং অনেক কোম্পানিকে আবার বলা হচ্ছে যে এটার প্রতিদানে তাদের জন্য এই পারমিট করে দেওয়া হবে, এই সাপ্লাইয়ের কন্ট্রাক্ট দিয়ে দেওয়া হবে, এবং কেউ কেউ এবার এসে গভর্নমেন্টের সাথে ইনফ্লুয়েন্স খাটিয়ে সেটা কিন্তু করেও দিচ্ছে। সো এই জিনিসগুলো কিন্তু তার মানে কি, এটা কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে উইল গোয়িং ব্যাক ইনটু দ্য সেম মানে ভিশিয়াস লুপ। এবং লট অফ পিপল, যে মানুষগুলো এই অভ্যুত্থানের মধ্যে বড় ভূমিকা রেখেছে, সেই মানুষগুলো কিন্তু এখন অনেকটা কন্ট্রোভার্সিয়াল হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু আসলে মানে আমরা যারা আসলে কোনো রকম পলিটিক্সের সাথে ওভাবে ইনভলভ না, উই আর জাস্ট মানে চিন্তা করি, দেখি, কনসার্ন শো করি, তো আমাদের কাছে এই জিনিসগুলো কিন্তু আসলে বেশ অ্যালার্মিং লাগা শুরু হয়েছে। তো আসলে আমরা সবাই খুব শঙ্কিত। উই অল লিভ ইন বাংলাদেশ, উই অল want to live in Bangladesh, we need to live in Bangladesh, and we need to have this country managed in a much better way. So আমাদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশ একটা মানে 18 থেকে 20 কোটি মানুষের একটা দেশ, এবং whichever government comes into power, মানে whichever government takes on the responsibility rather, তাদেরকে আসলে সবাইকে রিপ্রেজেন্ট করতে হবে, এবং মোটামুটি তাদের acceptability has to be high among all the communities, এবং nobody should be feeling যে whoever is coming into the responsibility তারা একতরফা ভাবে কোনো রকম হেজেমনি করছে, কোনো একটা ডমিনেট করছে, অন্য মানুষের মতামতকে টোটালি স্টাইফল করছে, বা আছে না মানে এটা সাম কাইন্ড অফ মানে একটা লাইফস্টাইল ইম্পোজ করার চেষ্টা করছে, বা কিছু একটা করছে যেটা goes completely against the core values of the country. এরকম কিছু করতে গেলে কিন্তু মানে হিতে বিপরীত হয়ে যাবে। we cannot afford that. We really need the country to be stable and moving forward. আমাদের ওভারঅল দেশের সিচুয়েশন কিন্তু আসলে অতটা ভালো নেই, মানে যতটা ভালো আমরা চেয়েছি, বাট ওরকম অতটা ভালো নেই। এবং যেভাবে সিচুয়েশনগুলো মানে দাঁড়া বাঁধছে, মানে খুব একটা ডেভেলপমেন্ট হতেও কিন্তু একটু অসুবিধা হবে। সো মানে আর বিশেষ করে যদি একটু ঝামেলা বাড়তে থাকে তাহলে কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে। তো সেটা যাতে না হয়, উই শুড অল ওয়ার্ক ফর দ্যাট, উই শুড অল ট্রাই ফর দ্যাট। আর পলিটিক্যাল সিস্টেমগুলোকে আর একটু প্রপারলি ডিফাইন অ্যান্ড রিফাইন
মানে করার সবারই চেষ্টা করা উচিত। সবাই চলুন মিলেমিশে আর এত প্রবলেম না করে, গ্যাঞ্জাম না করে, লেটস অল try and make a better Bangladesh. Bangladesh যেটা ব্যাপারে we can all be proud of, our future generations can be proud of. Let us try to really create a country যেটা মানে একটা এক্সাম্পল হয়ে দাঁড়িয়ে থাকে। আর কত, তাই না? আর কত যে সবাই আমাদেরকে খারাপ বলবে, সবাই আমাদেরকে মানে কিরকম চোখে দেখবে, একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে, অনেক তো হলো, তাই না? কেউ মানে এমন একটা কান্ট্রি হয়ে আমাদেরকে নিয়ে কোনো নেগেটিভ প্রোপাগান্ডা করার কোনো সুযোগ থাকবে না। মানে we should just dazzle like a country মানে of success, চায়নার মতো একটা কিছু। we should aspire to become something like that, তাই না? a symbol of hard work, a symbol of resilience, এরকম হয়ে যাওয়া উচিত আমাদের। তো লেটস অল ওয়ার্ক টুয়ার্ডস দ্যাট। সবাই মিলেমিশে চলুন, আমরা দেশটাকে আর একটু সুন্দর করার চেষ্টা করি। যারা পলিটিক্স করে, যারা পলিটিক্যাল লিডার্স আছে, তারা, যারা আমরা কমন সিটিজেন্স আছি, আমরা সবাই একে অপরকে সাহায্য করি। লেটস অল ওয়ার্ক টুগেদার অ্যান্ড লেটস ট্রাই অ্যান্ড মেক কান্ট্রি এ লট বেটার ওয়ান। এই বলে আমার এই ভিডিও ব্লগটি শেষ করছি। একটু বড়ই হয়ে গেল, বাট আর ভাঙতে ইচ্ছা করে নাই, তাই না? এক ফ্লোতে যা পেরেছি বলে গেলাম। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং টু মি অল দিস টাইম, অ্যান্ড I request you to continue watching my video blogs, and with that, আজকের ভিডিও ব্লগ এখানে শেষ করছি। Thank you so much.